বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটি একটি রাজ্য পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে কিন্তু এই সপ্তাহের কর্মক্ষেত্র থেকে। দেখো এখানে লেখাই আছে 10,255 কনস্টেবলের একটা প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেট থেকে এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবে। তো এই প্র্যাকটিস সেটটা শুরু করবো একের দাগের প্রশ্ন। তবে তার আগে তোমাদের জন্য একটা কথা বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত প্রিপারেশন নিয়ে উঠতে পারোনি, এরকম রাজ্য পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট চাও, কর্মসংস্থান, কর্মক্ষেত্র, সাফল্য, পেশা প্রবেশ এবং অ্যাসিভার্স এসব ইত্যাদি বই থেকে এবং পত্রিকা থেকে যে প্র্যাকটিস সেটগুলো আর এডুকেশন স্কুল করায় প্রত্যেকটার পিডিএফ কিন্তু আর এডুকেশন স্কুলের কাছে আছে। তোমরা যদি নিতে চাও তাহলে 85 39 82 506 এই নাম্বারে ফোন করো। চলো আমরা এক ঝলক কর্মসংস্থান থেকে দেখে আসি প্র্যাকটিস সেটগুলো। তুমি জবে ফর্ম ফিল আপ করেছো সেখান থেকে কিন্তু এই পর্যন্ত সবকটি রাজ্য পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট কর্মসংস্থান থেকে কিন্তু আর এডুকেশন স্কুলের কাছে সংগৃহীত আছে। তো চলো আমরা এক ঝলক দেখে আসি প্র্যাকটিস সেটটা। তো স্ক্রিনের উপরে অবশ্যই দেখতে পাচ্ছ এটি একটি পশ্চিমবঙ্গ পুলিশের প্র্যাকটিস সেট কালেক্ট করা 2024-25-এর কর্মসংস্থান। আজ পর্যন্ত যতগুলো কর্মসংস্থানের পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট দিয়েছে আমরা কিন্তু এক জায়গায় করে রেখেছি, এবং সেটা কিন্তু তোমরা যদি নিতে চাও 85 39 82 506 এই নাম্বারে ফোন করো। সেখান থেকে তুমি কিন্তু এই প্র্যাকটিস সেটটা পেয়ে যাবে। এখানে এই প্র্যাকটিস সেটগুলো তুমি যদি রেগুলার প্র্যাকটিস করো তাহলে কিন্তু এখান থেকেও অনেক প্রশ্ন তুমি পাবে, এবং তুমি কিন্তু নিজেকে যাচাই করতে পারবে তুমি তোমার পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি নিয়েছো। তাই কিন্তু এখানে হেডিং করে লেখা আছে নিজেকে তৈরি করার শেষ সুযোগ। তো এই প্র্যাকটিস সেটগুলো যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই 85 39 82 506 এই নাম্বারে ফোন করো। এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের কর্মসংস্থান থেকে যেমন কালেক্ট করে প্র্যাকটিস সেটগুলো আছে, তেমন কিন্তু কর্মক্ষেত্র থেকে কালেক্ট করা প্র্যাকটিস সেটগুলো আছে। তেমনই কিন্তু সাফল্য থেকে প্র্যাকটিস সেট কালেক্ট করা আছে। পেশা প্রবেশ, রিসিভার্স প্রত্যেকটা বই থেকে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য কিন্তু প্র্যাকটিস সেট কালেক্ট করা আছে। তোমাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই 85 39 82 506 এই নাম্বারে ফোন করো। তোমরা কিন্তু প্রায় বলো যে দাদা পিডিএফ চাই বা স্যার পিডিএফ চাই। তো তোমাদের যদি পিডিএফ লাগে তাহলে অবশ্যই 85 39 82 506 এই নাম্বারে ফোন করে জেনে নাও। আজকে যে ক্লাসটা করাচ্ছি সে ঠিক এরকম, আজকে যে ক্লাসটা করাচ্ছি এরকম প্রশ্ন তুমি যদি পেতে চাও তাহলে অবশ্যই ফোন করো 85 39 82 506 এই নাম্বারে। চলো আমরা মূল প্র্যাকটিস সেটে চলে যাই। আমরা মূল প্র্যাকটিস সেটে চলে এসেছি। এবার আমরা একের দাগের এই অঙ্কটা দেখবো। একটি দলে 56 জন শিক্ষার্থীর গড় ওজন 55 কিলোগ্রাম। যদি গড় ওজন 60 কিলোগ্রাম 12 জন ছাত্র চলে যায় এবং গড় ওজন 12.5 কিলোগ্রামের 6 জন ছাত্র দলে যোগ দেয়, তাহলে দলের অবশিষ্ট ছাত্রদের গড় ওজন কত? তো কিছুই না, এখান থেকে খুব সহজে এটা আমরা সমাধান করতে পারি। 56 জন শিক্ষার্থী 55 কিলোগ্রাম করে ওজন, তাহলে মোট ওজন কত হবে? তাহলে 56 গুণ 55। ওকে, তাহলে মোট হচ্ছে কত? মোট হবে কিন্তু তোমার 30-80 কেজি। এখন এখানে বলছে যদি গড় ওজন 60 কিলোগ্রাম 12 জন ছাত্র চলে যায়, তাহলে 12 জন ছাত্র ছিল কতজন? 56 জন। 56 থেকে 12 জন চলে যাচ্ছে, তাহলে থাকবে কত? 44। তো 44 জনের মোট ওজন কত? বলছে 12 জন ছাত্র চলে যায় কত কিলোগ্রাম করে ওজন? তাদের 60 কিলোগ্রাম করে ওজন। তাহলে 12 জনের 60 12 720, তাহলে 44 জন ছাত্রের মোট ওজন হবে কিন্তু এর থেকে 720 বিয়োগ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে 0 কত 0, 2 আর কত 8, 6 আর 7 কত 10, 3 হলে 10, 7 1, 1 আর কত 3, 2 হলে 3, অর্থাৎ 2360 কেজি। এখন এখানে বলেছে এবং গড় ওজন 52.5 কিলোগ্রাম 6 জন ছাত্র দলে যোগ দেয়, তাহলে 52.6 কিলোগ্রাম 52.5 কিলোগ্রাম যদি 6 জনের ওজন গড় ওজন হয় তাহলে মোট ওজন হিসেবে কিন্তু 5 ছক 30 শূন্য হাতে 3, 6 দিনে 12 আর 3 15 5 হাতে 1, 5 ছক 30 আর 1 31, অর্থাৎ 315 হয়ে যাবে। ওকে, 315 কেজি। 6 জন ছাত্র দলে যদি যোগ দেয় তাদের ওজন হয়ে যাবে কিন্তু 315 কেজি। তাহলে ছাত্র হবে কত? 44-এর সঙ্গে 6 যোগ করো, তাহলে হবে 50 জন ছাত্র। আর ওজন হবে কত? এখানে 5 করতে 5, 6 আর 1 7, 3 আর 3 6 আর 2 করতে 2, অর্থাৎ 26 75। এখন এই 26 75 যদি মোট ওজন হয় তাহলে 50 জনের মোট ওজন 26 75 হলে গড় ওজন কত হবে? তাই 50 দিয়ে ভাগ করো, তাহলে তোমার উত্তর দাঁড়াবে কত? উত্তর দাঁড়াবে 53.5। ওকে, যদি তুমি ভাগ করো 53.5 কেজি হবে। তাহলে এটা কিন্তু গড় ওজন 50 জনের। এখন 50 জনের যদি গড় ওজন 53.5 কেজি হয়, আগে ওজন কত ছিল? আগে এখানে বলছি কি যে তাহলে দলের অবশিষ্ট ছাত্রদের গড় ওজন কত কমবে? তাহলে আগে মোট ওজন ছিল কত? আগে মোট ওজন ছিল হচ্ছে এই যে 55 কিলোগ্রাম, এখন কত হচ্ছে? 53.5 কিলোগ্রাম। তাহলে তুমি এখানে 55 বিয়োগ করে দাও, 55 বিয়োগ করে দেয় 55.0, তাহলে 55 বিয়োগ করে দেয় 5 কত 10, 5 হলে 10 হাতে 1, 3 কে 4 কত হলে 5, 1 হলে 5, তাহলে দেখো 1.5 কেজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু 1.5 কিলোগ্রাম, অর্থাৎ সিদ্ধান্ত হবে কিন্তু সঠিক উত্তর। এইভাবে কিন্তু এই প্রশ্ন সহজে সমাধান করা যায়। চলো দুয়ের দাগের প্রশ্ন দেখি। একটি ফাঁপা চোঙাকার লোহার পাইপের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যাসার্ধ যথাক্রমে 14 মিটার এবং 21 মিটার, উচ্চতা 14 মিটার। যদি ওই পাইপটি সব জায়গায় রং করা হয় তবে রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তোরা লোহার পাইপের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করবো। তাহলে 2 পাই আর এইচ হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 2 × 22/7। ওকে, 22/7 ইন্টু আর কত? আর মানে ব্যাসার্ধ, তো এখানে কিন্তু ব্যাসার্ধ বলেছে 21। ওকে, তাহলে এখানে আমরা 21 দেবো। ঠিক আছে, তাহলে 2 পাই আর ইন্টু এইচ। এইচ কত? এইচ কিন্তু এখানে আছে 14, তাহলে এখানে ইন্টু 14 দেবো। ওকে, আর এখানে যেহেতু দুটো মানে লোহার পাইপের দুই মুখ হচ্ছে বৃত্তাকার, তাই বৃত্তের ক্ষেত্রফল কী হয়? পাই আর স্কোয়ার। এখানে হয়ে যাবে পাই মানে 22/7 ইন্টু
পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে এখানে 14 × 14। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 14 × 14। যেহেতু এখানে দুই মুখ বৃত্তাকার, তাই এখানে কিন্তু 2 গুণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা কি করব, এই 14, এই 2 আর এই 22-এর সাথে কমন নেব, কারণ এখানেও কিন্তু 2 22-এর সাথে আর 14 আছে। তাই আমরা এটা কমন নিলে কী পাবো, 2 গুণ 22-এর সাথে গুণ 14। ওকে, আর পড়ে থাকবে কত, এই যে 21, এখানে 21 পড়ে থাকবে, আর এই যে যোগ, এই যোগটা পড়ে থাকবে, আর এখানে 8টা 14 পড়ে থাকবে। ওকে, তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই সমাধান করতে পারবো, 7 দিন ও 14 করতে পারবো। আর এখানে 14 আর 21 কত হবে, 4 মানে 25 আর 10 35, তাহলে 35 গুণ 70, 70 দিনে 140, আর 140কে তুমি যদি 22 দিয়ে গুণ করো তাহলে হয়ে যাবে 46 20। ওকে, 46 20 কী হবে, মিটার স্কোয়ার, অর্থাৎ বর্গ মিটার। এখানে বলেছে না, এখানে বলেছে কি, এখানে বলেছে তবে রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে, রং করার অংশের ক্ষেত্রফল হচ্ছে 46 20 বর্গ মিটার। দেখো এখানে কিন্তু সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 3-এর দাগের প্রশ্নে। 3-এর দাগের প্রশ্ন কী আছে দেখো, যাত্রার একটি অংশ 90 কিমি/ঘন্টা গতিবেগে 37.5 মিনিটে এবং বাকি অংশ 80 কিমি/ঘন্টা বেগে 14 মিনিটে অতিক্রম করে। যাত্রার মোট দূরত্ব কত? তাহলে 1 ঘন্টায় যায় 90 কিমি, তাহলে 60 মিনিটে যায় 90 কিমি, 1 মিনিটে যাবে কত, তা 90/60 কিমি। ওকে, আর এখানে বলেছে কত মিনিট, 37.5 মিনিট, তাই 37.5 মিনিটে কতটা যাবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাই এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হয়ে যাবে 225/4। ওকে, তুমি ক্যালকুলেশন করলে পাবে 225/4। সেমভাবে এই যে 80 কিমি যে 1 ঘন্টায়, অর্থাৎ 60 মিনিটে যায় 80 কিমি, 1 মিনিটে যাচ্ছে কত, তাই 60টা নিচে চলে যাবে, ইন্টু আর এই যে 14 মিনিটে কতটা যাচ্ছে তাই তোমাকে বার করতে হবে। তাহলে 14 মিনিটে কতটা যাচ্ছে, তাহলে এখানে কি হবে, তো এখানে কিন্তু হয়ে যাবে 56/3। ওকে, তুমি যদি কাটাকুটি করো তাহলে 56/3 এসে যাবে। এখন দেখো, এখন বলেছে যে ব্যক্তির দ্বারা মোট অতিক্রান্ত দূরত্ব কত তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই দুটো আমরা যোগ করব। ওকে, তাহলে মোট দূরত্ব কত যাচ্ছে, এই দুটো যোগফল, তাহলে এই দুটো যোগ করলে কত হবে, এই দুটো যোগ করলে হয়ে যাবে কিন্তু 74 পূর্ণ 11/12। ওকে, তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই 74 পূর্ণ 11/12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 4 দাগের প্রশ্নে চলে যাই। 4 দাগের প্রশ্ন কী আছে দেখো, একজন ব্যক্তি 1 টাকায় 4টি দরে কিছু কলম কিনে 1 টাকায় 20টি দরে বিক্রি করলে লাভের শতাংশ কত? তো এখানে 24টিতে লাভ হচ্ছে কত, মানে 20 টাকা দরে বিক্রি করছে, মানে 1 টাকায় 20 দরে বিক্রি করতে 4টি লাভ হচ্ছে, তাহলে ক টাকায় 4টি লাভ হচ্ছে, তাহলে 20 টাকায় 4টি লাভ হচ্ছে, তাহলে 20 টাকায় লাভ হয় 4টি, 1 টাকায় লাভ হয় কত, 20 ইন্টু 100 টাকা লাভ হয় কত। ওকে, শতাংশতে নির্ণয় করতে বলেছে, তাহলে এখানে আমরা 4×5 20 করবো, আর এখানে 5 20 করবো, তাহলে দেখো 20% এর সঠিক উত্তর। তাই এখানে এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাই পরের প্রশ্ন। তো আমরা 6 দাগের প্রশ্ন দেখবো, একটি পাত্রে 10 লিটার দ্রবণ আছে যাতে 10% সালফিউরিক অ্যাসিড আছে। দ্রবণটিতে 25% সালফিউরিক অ্যাসিড তৈরি করতে কতটা সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে? তা তুমি এটাকে কীভাবে সহজে সমাধান করবে? দেখো আগের ক্ষেত্রে, আগের ক্লাসে, অর্থাৎ এর আগে যে ক্লাসটা আমরা নিয়েছি সেই ক্লাসটাতে কিন্তু এরকম অঙ্কই ছিল, তাই সেখানে আমরা এলিগেশন মেথড করেছিলাম। আজকের ক্ষেত্রে কিন্তু এলিগেশন মেথড করবো না, আজকে একটু অন্য টাইপের অঙ্ক করবো। দেখো এখানে 10% সালফিউরিক অ্যাসিড, 10% সালফিউরিক অ্যাসিড মানে 10/100। ওকে, 10/100 মানে এই শূন্য কাটলে 1 10 হয়। তার মানে আমি এখানে যদি অ্যাসিড লিখি, ACID অ্যাসিড লিখি, আর এখানে OTH আধার লিখলাম, তাহলে অ্যাসিড যদি আমার 1 হয় তাহলে আদার্স হয়ে যাবে 9। ঠিক আছে, তো মোট তো 10, তার মানে এখানে 1 হলে এখানে 9 হবে। আর এখানে সেমভাবে 25% মানে কি, 25/100, 25/100 মানে কত, 1/4। ঠিক আছে, তো তার মানে এখানে 1 হলে এখানে হয়ে যাবে কিন্তু 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই এখানে আমরা এই যে 9 আছে, ঠিক আছে, তাহলে এই 9 3-এর সাথে কত গুণ করলে 9 হচ্ছে, 3-এর সাথে কিন্তু 3 গুণ করলে 9 হচ্ছে। ঠিক আছে, 3-এর সাথে 3 গুণ করলে কিন্তু 9 আসছে, সেই 3টা আমরা কিন্তু 1-এর সাথে গুণ করব। ওকে, তাহলে 3 1 3। ঠিক আছে, তো এখানে আমার 3 1 3 হলো, তাহলে আমার এখানে আছে কত, এখানে অ্যাসিড আছে 1, তো আমার দরকার 3, তাহলে 3-এর থেকে 1 বিয়োগ করলে কত হবে, 2, তাহলে এখানে কিন্তু 2 লিটার কিন্তু এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এই অঙ্কগুলো এইভাবে কিন্তু সমাধান করা যায়। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে, 74, এখানে 7-এর দাগের প্রশ্ন আছে। 7-এর দাগের প্রশ্ন দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, 24 × 15 + 45/6 + 45 + 5 - 5। তো এর মান নির্ণয় করতে বলেছে, তোমাকে কী করে করবে, কারণ এটা কিন্তু সিম্পলিফিকেশন অঙ্ক, তো এরকম অঙ্ক থাকলে তুমি এই যে ব্র্যাকেটের কাজগুলো আগে করবে। ঠিক আছে, তো এখানে আমরা 15 আর 45 যদি যোগ করি তাহলে হয়ে যাবে কত, 60। ওকে, আর এখানে 45 আর 5 যোগ করলে হয়ে যাবে 50। ব্র্যাকেটের পরে কিন্তু আমরা ভাগের কাজ করব। ব্র্যাকেটের কাজ হয়ে গেলে এবার আমরা ভাগের কাজ করব। তাহলে 60কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 10, 10কে 24 দিয়ে গুণ করতে হবে, মানে ভাগের পরে গুণ, তাহলে 24 10কে 240, 240-এর সঙ্গে 50 যদি তুমি যোগ করো, তাহলে এখানে যোগ আছে, তাহলে তুমি 50 যদি যোগ করো তাহলে হয়ে যাবে 290। ওকে, 290 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে হয়ে যাবে 285। ওকে, তাহলে এর সঠিক উত্তর হবে এর দাগ। সিম্পলিফিকেশন করার সময় তুমি শুধু মনে রাখবে একটা কথা, প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে, যোগের কাজ করতে হবে, বিয়োগের কাজ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 8-এর দাগের প্রশ্নে। 8-এর দাগের প্রশ্ন আছে দেখো, 12 এর 4% এবং 80 এর 6% এর সমষ্টি কোন সংখ্যার 3%?
তো আমি এটাকে এরকম করতে পারি, 12 4 12 48 করতে পারি, 120 ধরে করতে পারি, 4 12 48, ওকে। আর এখানে 6 8 48, অর্থাৎ 480 করতে পারি, 480। তো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হবে, তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 8 করতে 8, 8 4 12, 2 হাতে 1, 4 আর 1 5, অর্থাৎ 528 হয়ে যাবে। এবারে এখানে বলছে বলছে এর সমষ্টি কোন সংখ্যার 3%, কোন সংখ্যার 3% মানে আমরা এখানে 3 দিয়ে এটাকে ভাগ করব, তাহলে আমার উত্তর দাঁড়াবে কত, তো 3 17 51 আর 1 52, 3 6 18, দেখো 176, তাই এখানে 176 হবে সঠিক উত্তর। আর এডুকেশন স্কুলে যদি তুমি হাত ধরো তাহলে এরকমভাবে তুমি কিন্তু যে কোনো অঙ্ক সহজে সমাধান করতে পারবে। 9 দাগের প্রশ্ন দেখবে, একটি মিশ্রণে 7:5 অনুপাতে অ্যালকোহল এবং জল আছে। যখন মিশ্রণে 5 লিটার জল এবং 6 লিটার অ্যালকোহল যোগ করা হয় তখন ফলস্বরূপ মিশ্রণে অ্যালকোহল এবং জলের অনুপাত হয় 34:25। মিশ্রণের প্রাথমিক পরিমাণ নির্ণয় করো। আর এডুকেশন স্কুল তোমাকে এটা খুব সহজেই সমাধান করে দেবে, একদম সেকেন্ডে দেখার সাথে সাথে উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তো তুমি শুধু একটা জিনিস করবে যে এখানে যেহেতু প্রাথমিক মিশ্রণের অনুপাত কত বলেছে 7 আর 5, তা তুমি 7 আর 5 যোগ করবা, তাহলে হয়ে যাবে 12। এই 12 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা আছে সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। একমাত্র 12টা কিন্তু 48, 12টা দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 48 সংখ্যাটাই 12 দ্বারা বিভাজ্য, তো সিদ্ধা হবে সঠিক উত্তর। এবার তুমি পরের অঙ্ক চলে যেতে পারো। এখন তুমি বলতে পারো স্যার এই 48 আরেক জায়গায় যদি 58 না থাকে, এখানে যদি 58 না থাকে 60 থাকতো, সেটাও তো 12 দ্বারা বিভাজ্য, তাহলে কি করতাম তখনই। তো সেক্ষেত্রে আমরা এক সাইডে লিখবো কি অ্যালকোহল, ওই যে হলো আকার ল লিখলাম অ্যালকোহল, আর এক সাইড লিখবো জল, ওকে। তাহলে অ্যালকোহল হচ্ছে কত 7, তাহলে 7 আর 5 যদি তুমি যোগ করো, এখানে 7 আর 5 যদি যোগ করো তাহলে 7 আর 5 12, 12কে 48 দিয়ে ভাগ করলে হবে 4, তাহলে 7 যেহেতু অ্যালকোহল 7 আছে তাহলে 7 আর 4 গুণ করলে হয়ে যাবে 28, ওকে। আর 4 7 28 হলো, আর যদি তুমি জলের ধরো জল 5 আছে তাহলে 4 5 20, ওকে। তাহলে 20 আর 28 যদি তুমি যোগ করো তাহলে দেখো 48ই হচ্ছে। এবার তুমি কি করবে, তুমি এবার এই দেখো বলেছে মিশ্রণে 5 লিটার জল মেশাতে হবে, তা 5 লিটার জল মেশাবে, এখানে 5 লিটার জল মেশালে 20 আর 5 25 হয়ে যাবে। আর তুমি এখানে 6 লিটার অ্যালকোহল মেশাও, তাহলে 28 সঙ্গে 6 লিটার অ্যালকোহল মেশাও, তাহলে কত হবে 34। তুমি যদি এখানে বলছে অ্যালকোহল এবং জলের অনুপাত হয়ে যায় 34:25, দেখো এখানে তুমি মাঝখানটা অনুপাত দাও, 34:25 হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো, সিদ্ধা হবে সঠিক উত্তর। এইটা অঙ্ক তুমি কিন্তু হাজারো চেষ্টা করলে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করতে পারবে না, ঠিক আছে। এরকম অঙ্ক খুব সহজে এইভাবে সমাধান করা যায়। চলো আমরা 10 দাগের প্রশ্নে চলে যাই। মনে রাখবে প্র্যাকটিস তুমি যত করবে, অঙ্ক এবং রিজনিং যত করবে, তত কিন্তু তুমি এক ধাপ এগিয়ে যাবে অন্তত ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় পাশ করার জন্য। কারণ এখানে কিন্তু একটা মার্ক রাখতে হবে যথেষ্ট ভালো পরিমাণে, এবং সেটা কিন্তু 60 মিনিটের মধ্যে পরীক্ষা। তুমি নিজে থেকেই বুঝতে পারছো না যে 60 মিনিট পরীক্ষায় কিন্তু তুমি এতটা প্রশ্নের উত্তর কিন্তু কভার করতে পারবে না, তাই অঙ্ক দেখার সাথে সাথে উত্তর করতে হবে এবং একবারই সেই চান্স নিতে হবে। তারপরে কিন্তু আর তুমি দ্বিতীয়বার মিলছে না বলে চেষ্টা করবে, এরকম করলে হবে না কিন্তু, তাহলে তুমি কিন্তু একটা অঙ্ক নিয়ে বসে থাকবে। আমরা চলে যাবো 10 দাগের প্রশ্নে। 10 দাগের প্রশ্ন হচ্ছে, একটি মেয়ে তার বাবার থেকে 28 বছরের ছোট এবং তাদের বয়সের সমষ্টি 50 বছর, তাহলে মেয়েটির বয়স কত। এরকম অঙ্ক থাকলে তুমি কীভাবে সমাধান করবে। তুমি যদি এরকম অঙ্ক আমি এখন বলছি তুমি এটা পোস্ট করে অঙ্কটা করো, তুমি উত্তর করতে পারবে না। কারণ তুমি করবে কি, তুমি করবে যেহেতু বাবার থেকে মেয়ে 28 বছরের ছোট বা বাবা 28 বছরের বড়, তাহলে তুমি এরকম করবে, দেখো 50 বিয়োগ 28, তোমার উত্তর হয়ে যাবে 22। তাই তুমি এর দাগ দিয়ে উত্তর করে বাড়ি আসবে, ঠিক আছে। তো কিন্তু এটা কিন্তু হবে না। এই অঙ্ক করতে গেলে কীভাবে করতে হবে দেখো, এখানে হয়ে যাবে বাবা আর এখানে লিখবো মেয়ে, ওকে। তাহলে তুমি এখানে একটা জিনিস ভাবো যে এখানে বলছে একটি মেয়ে তার বাবার থেকে 28 বছরের ছোট এবং তাদের বয়সের সমষ্টি 50, এবং এখানে উত্তর চেয়েছে মেয়েটির বয়স কত। তা তুমি মনে করো মেয়েটির বয়স হচ্ছে 20, ওকে। যদি মেয়েটির বয়স 20 হয় তাহলে বাবার বয়স কত হবে, বাবার বয়স 30, ঠিক আছে। তো 30 থেকে 20 বাদ দাও, তাহলে হচ্ছে 10, কিন্তু 10 তো হবে না, কারণ বলেছে তাদের বয়সের পার্থক্য হতে হবে 28, তাই তোমার কিন্তু ডিদ্দাগ হবে না, তুমি 12 দাও, ঠিক আছে। তো মেয়ের বয়স দাও 12, ওকে। আর তাহলে বাবার বয়স কত হবে, 50 থেকে 12 বাদ দিলে 38, ওকে। এবারে দেখো তুমি 38 আর 12 যদি হয়, তা 38 থেকে 12 বিয়োগ করো, 30 থেকে 12 যদি তুমি বিয়োগ করো তাহলে তোমার উত্তর হয়ে যাবে কিন্তু 8 আর কত হলে 2 আর কত হলে 8, 6 হলে 8, 1 আর কত হলে 3, 2 হলে 3, অর্থাৎ 26, তাহলে কিন্তু 28 হচ্ছে না। তাহলে তুমি কি করবে, তুমি এখানে 30 38 দুটোই কিন্তু হলো না, 11 বছর দাও, ঠিক আছে। মেয়ের বয়স 11 বছর, মানে মেয়ের বয়স 11 বছর, তাহলে বাবার বয়স কত হবে, 50 থেকে 11 বাদ দিলে কত হবে 39, তাহলে বাবার বয়স 39, মেয়ের বয়স 11, তাই 11 আর 39 তুমি বিয়োগ করো তাহলে হয়ে যাবে কিন্তু 28। দেখো বয়সের পার্থক্য কিন্তু 28, তাহলে তুমি উত্তর কত পেলে, বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই এইভাবে কিন্তু এরকম সহজে সমাধান করা যায়। আমি কিন্তু জাস্ট একটু ধরে মানে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু আমি এখান থেকেই কিন্তু শুরু করতে পারতাম এবং 11 কিন্তু উত্তর হয়ে যেত। আশা করি তুমি বুঝতে পেরেছো কী বিষয় বলতে চাইছি। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্ন আছে, একটি জলাধারে সাধারণত 8 ঘন্টায় ভরাট হয়, কিন্তু তলদেশ ছিদ্র থাকার কারণে এটি পূর্ণ করতে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি জলাধারটি পূর্ণ হয় তবে ছিদ্রের মাধ্যমে এটি খালি হতে কত সময় লাগবে। দেখো এরকম অঙ্ক কিন্তু আগের ক্লাসে আমি করে দিয়েছি, এর আগের ক্লাসটা তোমরা দেখলে এই অঙ্কটা সেম এই অঙ্কটাই ছিল, আমি করে দিয়েছি। যেহেতু এখানে খালি হচ্ছে তাহলে আমরা বিয়োগ করব, ওকে। তাই আমরা সূত্র হিসেবে এবি মাইনাস এ মাইনাস বি, ওকে। তাহলে এখানে আমরা কি করব, এখানে 2 ঘন্টা বেশি সময় লাগছে, প্রথমটা লাগছিল 8 ঘন্টা, তারপর লাগছে 2 ঘন্টা বেশি মানে 10 ঘন্টা, তাহলে 10 গুণ 8 উপরে দেবো,
আর 10 বিয়োগ 8 নিচে দেবো, তার মানে এখানে হয়ে যাবে 2। 10 থেকে 8 বিয়োগ করো, 2 হয়ে যাবে। তাহলে এখানে আর পাবো 5 দিন ও 10। ওকে, তাহলে 5 8 40, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু 40 ঘন্টা। সিদ্ধা হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা 12 দাগের প্রশ্ন চলে যাই। 12 দাগের যে প্রশ্নটা আছে দেখো, একজন ব্যাটার তার 18তম ইনিংসে 80 স্কোর করে এবং এর ফলে তার গড় 4 বৃদ্ধি পায়। 18তম ইনিংসের পর তার গড় কত হয়? তো এটা তুমি কীভাবে সহজে সমাধান করবে? দেখো, এরকম অঙ্ক থাকলে তুমি কোনো ক্যালকুলেশনে যাবে না, ক্যালকুলেশনে গেলে তুমি কিন্তু বিপদে পড়বে, ঠিক আছে? তুমি যখন মনে করবে যে এটা আমি এক্স ওয়াই জেড ধরে করবো, তাহলে তুমি কিন্তু সমস্যায় পড়ে যাবে। তুমি মনে করো এই 18তম ইনিংসের পর তার গড় হচ্ছে 12, ঠিক আছে? তো তাহলে মোট মোট কত? তাহলে 12 আর 18 আমরা গুণ করব। ওকে, 12 আর 18, তাহলে 18 আর 12 যদি গুণ করো তাহলে কত হয়? 8 12 96, 6 হাতে 9, 12 কে 12 9 21, 216। এখন এখান থেকে যেহেতু 18তম ইনিংসের গড় রান যদি 12 হয়, তাহলে মোট রান হবে 216। এবার এখান থেকে এই 80টা বাদ দাও, কারণ 80 করেছিল, 80 করার পরে 4 বৃদ্ধি পেয়েছে, তাহলে 80 বাদ দিলে 17তম ইনিংসে কত রান সেটা কিন্তু বেরিয়ে যাবে, তাহলে 6 হয়ে যাবে। 8 আর কত হলে 11, 8 আর কিন্তু 3 হলে 11, হাতে 1, 1 আর কত হলে 2, 1 হলে 2, 136, ঠিক আছে? তো যদি 136 হয় তাহলে এটাকে তুমি 7 দিয়ে ভাগ করো, 17 দিয়ে ভাগ করো। কেন 17 দিয়ে ভাগ করবে? কারণ 18তম ইনিংসে 80 হলে তবেই কিন্তু 4 বৃদ্ধি পেয়েছে, তাহলে 17 ইনিংসের রান কত ছিল আমার সেটা বার করতে হবে। 17 ইনিংসের গড় হয়ে যাবে কিন্তু 136/17, তাহলে এখানে হয়ে যাবে 8। তাহলে 17 ইনিংসের গড় ছিল 8, তার সঙ্গে 4 বৃদ্ধি পেয়েছে, তাহলে বর্তমান গড় কত হবে? বর্তমান গড় 12 হবে। এখানে কিন্তু সেটাই বলেছে যে 18তম ইনিংসের পর তার গড় কত হয়েছে? 12। আশা করি তোমরা বুঝতে পারছো। তাই এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। এটা মুখে মুখে হয়ে যায়, এরকমভাবে মুখে মুখে করতে হয়। 13 দাগের প্রশ্ন দেখবো। 13 দাগের প্রশ্ন এস টু বি সমান 5:3, বি টু সি সমান 11:10, সি টু ডি সমান 5:6, এস টু বি টু সি টু ডি সমান কত? তো কিছু না, আমরা এখানে এর মানটা পাবো কত? 5 11 55। ওকে, এর মান পাবো 55। বির মান কত পাবো? বির মান পাবো কিন্তু 3 11 33। সির মান কত পাবো? যেহেতু বির মান পাচ্ছি 33, তাহলে 11কে কত দিয়ে গুণ করলে 33 হবে? 3 দ্বারা, তাহলে সির মান হয়ে যাবে কিন্তু এই 3 10 কে 30। ওকে, 3 10 কে 30। ডির মান কত হবে? যেহেতু সির মান 30 বেরিয়েছে, তাহলে এখানে আমার 5 এর সঙ্গে কত গুণ করলে 30 হচ্ছে? 5 এর সঙ্গে 6 গুণ করলে 30 হচ্ছে, তাহলে ডির মান হবে কিন্তু 6 6 36। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে 50:33:30:36, এস টু বি টু সি টু ডি সমান সমান এটা হয়, তাহলে এখানে বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 14 দাগের প্রশ্ন দেখি। 14 দাগের প্রশ্ন আছে দেখি, একটি ঘনকের আয়তন 343 সেমি, ঘনকের বাহুর কত? তো এখানে তুমি কি করবে? ঘনকের বাহু বার করতে গেলে এর ঘনমূল বার করতে হবে, অর্থাৎ 7-এর কিন্তু কিউব করলে হয় 343। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি 343, তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি এখানে 7, এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছি। চলো আমরা 15 দাগের প্রশ্নে চলে যাই। 15 দাগের যে প্রশ্নটা আছে আমরা একটু উপরের দিকে তুলবো। তো 15 দাগের প্রশ্ন আছে দেখো, একজন গাড়ি চালক তার সমতল ভূমি থেকে পর্বত ভূমিতে 200 কিলোমিটার দূরত্ব অবস্থিত, যিনি যান গড়ে 40 কিমি/ঘন্টা গতিবেগে, ফিরতি পথে তিনি গড়ে 20 কিলোমিটার/ঘন্টা বেগে একই দূরত্ব অতিক্রম করেন, তাহলে সমগ্র যাত্রাপথে 400 কিলোমিটার দূরত্বে গড় গতিবেগ নির্ণয় করো। তা আমরা 400কে ভাগ করব কত দিয়ে সেটা আমরা বার করবো। দেখো 40 কিলোমিটার/ঘন্টা বেগে যায় 200 কিমি, যাওয়ার সময় তাহলে সময় লাগছে কত? 40 দিয়ে ভাগ করো, তাহলে এখানে 5 হয়ে যাবে। 5 ঘন্টা যাওয়ার সময় লাগছে, আসার সময় কত লাগছে? ওই 40, এখানে 200 কিমি আবার আসছে, তাহলে 20 ঘন্টায় 20 কিমি/ঘন্টা বেগে আসছে, তাহলে সময় লাগছে কত? 200/20। ওকে, তাহলে 10 ঘন্টা সময় লাগছে। তাহলে যাওয়ার সময় লাগছে 5 ঘন্টা আর আসার সময় লাগছে 10 ঘন্টা, তাহলে 10 আর 5 15 ঘন্টা। তাহলে এখানে 400কে 15 দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে এখানে কিন্তু গড় গতিবেগ বেরিয়ে যাবে। তাহলে 15 দিনও 30, 30 আর 10 দাও 40, তাহলে 6 15 90, 90 অর্থাৎ 26 দশমিক কত হবে? 26.67। ওকে, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু ডিগ দাগ। 15 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডিগ দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 16 দাগের প্রশ্নে চলে যাও। 16 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। তো 16 দাগের প্রশ্ন আছে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, একটি মিশ্রণে বালি নুড়ির অনুপাত 3:4, যেখানে নুড়ি ও সিমেন্টের অনুপাত 6:7, বালি সিমেন্টের অনুপাত কত? তাহলে আমরা বালি আগে লিখবো, বালির পরে ইস্টু দিয়ে আমরা নুড়ি লিখবো, তারপরে ইস্টু দিয়ে আমরা সিমেন্ট লিখবো। ওকে, সিমেন্ট। তো এদের অনুপাত কত হবে? তো কিছুই না, আমরা এইরকম করব, এই যে মানে 3:4 আছে না, আর 6:7 এর নিচে বসাবো, 6:7। এবার এটাকে 3-এর সাথে 6 গুণ করবো, তাহলে 3 6 18 বসাবো বালি, আর 6-এর সাথে 4 গুণ করবো, 4 4 24 পাবো নুড়ি, আর 4-এর সাথে 7 গুণ করবো, 28 পাবো সিমেন্ট। ওকে, এখানে বলছে বালি সিমেন্টের অনুপাত কত? তাহলে 18:28, তাহলে 28 আর 18 যদি কাটি 2 দিয়ে, তাহলে 9 দিন 18 আর 14 দিন 28, তাহলে 9:14, 9:14 হবে সঠিক উত্তর, অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর। বালি সিমেন্টের অনুপাত 9:14। আমরা 17 দাগের প্রশ্নে চলে যাবো। দেখো অঙ্ক তুমি
তুমি তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা এরকমভাবে করবে, মুখে মুখে করার চেষ্টা করবে, কোনো ক্যালকুলেশনমূলক করবে না, করতে গেলে কিন্তু তুমি ঠকবে। হ্যাঁ, এটা কিন্তু আমি তোমাকে বারবার বলছি। আর যে 25-এর মধ্যে অন্তত 23-24 না পাবে, এবং রিজনিংয়ে যে 25-এর মধ্যে 23-24 না পাবে, সে কিন্তু একদম মানে সে পরীক্ষা দেওয়ার বৃথা হয়ে যাবে, এরকম একটা বিষয় কিন্তু এবার যে কম্পিটিশন পরীক্ষাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমার কথাগুলো তোমরা শুনে তুমি মিলিয়ে রাখবে, দেখবে তুমিও কিন্তু বুঝতে পারবে। চলো আমরা 8 দাগের প্রশ্নে চলে যাই। 8 দাগের প্রশ্ন কী আছে দেখবো। তো 8 দাগের প্রশ্ন আছে দেখো, যদি 750 টাকায় একটি নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদে আসলে 1000 টাকা হয়, তাহলে একই সুদের হারে 10 বছরে কত টাকা হবে? তো এটা তুমি কীভাবে সহজে সমাধান করবে দেখো। 5 বছরে হচ্ছে কত, সুদে আসলে 10,000 টাকা, ঠিক আছে? তাহলে 10 বছরের সুদে আসলে কত হবে? তাহলে 5 বছরে হচ্ছে 1000 টাকা, আসল কত ছিল 750 টাকা, তা 750-এর থেকে বিয়োগ করো, বিয়োগ করলে তোমার কত হচ্ছে 250 টাকা। 250 টাকা কত বছরে হচ্ছে? 250 টাকা 5 বছরে হচ্ছে, তাহলে বছরে কত পড়ছে? বছরে পড়ছে 50 টাকা করে। তাহলে 10 বছরে কত হবে সুদ? 10 বছরে হবে 500 টাকা। ওকে, 500 টাকার সঙ্গে আসল কত? 750, তাহলে 500 আর 750 যোগ করলে 1250। তা এখানে উত্তর চাচ্ছে 750 টাকা 10 বছর সুদে আসলে কত হবে, তাহলে এখানে তোমার উত্তর হয়ে গেল কত? 1250। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 19 দাগের প্রশ্ন। 45 টাকা কিলোগ্রাম দরে 40 কিলোগ্রাম কফির সঙ্গে 100 টাকা কিলোগ্রাম দরে কত কিলোগ্রাম চিকরি যোগ করা উচিত, যাতে মিশ্রণটির মূল্য 60 টাকা কিলোগ্রাম হয়? তো তুমি এটাকে একদম খুব সহজে কীভাবে সমাধান করবে দেখো। 45 টাকা কিলোগ্রাম দরে 40 কিলোগ্রামের দাম কত? তো এখানে আমরা 45 গুণ 40 করব। ওকে, 45 গুণ 40, তাহলে আমার কত হবে? তো 4 5 20, শূন্য হাতে 2, 4 4 16 2 18, 1800 টাকা। আর 100 টাকা কিলোগ্রাম দরে মনে করো যে কত পরিমাণ চিকরি, তাহলে তুমি মনে করো 15 কিলোগ্রাম চিকরি নিয়েছো, তাহলে 100 টাকা কিলোগ্রাম দরে 15 কিলোগ্রাম চিকরির দাম কত? 1500 টাকা। তাহলে মোট দাম কত হচ্ছে? 1500 আর 1800, 3300। ওকে, মোট দাম হচ্ছে 3300 টাকা। এখন এখানে বলছে কত পরিমাণ চিকরি যোগ করা উচিত, যাতে মিশ্রণটির মোট মূল্য 60 টাকা হয়। ঠিক আছে, তাহলে এই 3300 টাকা হয়েছে। তো তাহলে মোট চিকরি দিয়ে আর কফি দিয়ে কত ওজন আছে? এই 40 কিলোগ্রাম কফি, আর আমি 15 কিলোগ্রাম ধরেছি চিকরি, তাহলে 40 আর 15 কত হয়? 55। তাহলে 60 ইন্টু 55। ওকে, এখানে বলছে 60 টাকা কিলোগ্রাম দরে 60 টাকা কিলোগ্রাম হবে, তাই 55-এর সঙ্গে 60 গুণ করলে হয়ে যাবে কত? 3300। তাহলে কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু এই 15 কিলোগ্রাম। ডিড দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 20 দাগের প্রশ্ন চলে যাই। খুব সুন্দরভাবে কিন্তু এরকমভাবে অঙ্ক করলে তোমার মুখে মুখে অঙ্ক হয়ে যাবে, তুমি কিন্তু বুঝতে পারছো না। আর এডুকেশন স্কুলে যদি তুমি হাত ধরো শেষ মুহূর্তে, তাহলে কিন্তু এরকমভাবে অঙ্ক সমাধান করতে পারবে এবং তোমার মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। চলো আমরা 20 দাগের প্রশ্নে চলে যাই। 193.20 টাকায় 23টি কমলা কিনে 1008 টাকা প্রতি ডজন দরে বিক্রি করা হলে দশমিক স্থান পর্যন্ত সঠিক নির্ণয়, দশমিক স্থান পর্যন্ত সঠিক শতকরা লাভ নির্ণয় করো। তো তুমি এটা তো একদম সহজ অঙ্ক, খুব সহজে এটা সমাধান করতে পারবে। দেখো, একটা বিষয় হচ্ছে তুমি যত অঙ্ক প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমার তুমি কিন্তু ক্যালকুলেশন সম্পর্কে মানে মনের মধ্যে গেঁথে যাবে। আর তুমি যদি মনে করো এই অঙ্ক হবে, আর ক্যালকুলেশন করার দরকার নেই বা এই করার দরকার নেই, তুমি কিন্তু বিপদে পড়বে। মুখে মুখে করার চেষ্টা করবে, ক্যালকুলেশনটা মুখে মুখে করার চেষ্টা করবে। এখানে দেখো, এখানে পরিষ্কার বলেছে 23টি কমলা কিনেছে 193.20 টাকায়, 108 টাকা প্রতি ডজন দরে বিক্রি করেছে। তাহলে 12টার দাম 100 টাকা, 108 টাকা হলে একটার দাম কত? তো 12কে 108 দিয়ে ভাগ করলে 9 হবে, 9 টাকা করে একটা কমলার দাম। ঠিক আছে, বিক্রি করার সময়। তাহলে 23টি কমলার মোট বিক্রয় মূল্য কত হবে? 23 আর 9 গুণ করো, তাহলে কত হবে? 3 27 7 হাতে 2, 9 3 18 আর 2 20, অর্থাৎ 207 টাকা। ঠিক আছে, আর তুমি 23টা কমলা লেবু যদি 207 টাকায় বিক্রি করেছো, কিনেছো কত টাকায়? 193.70 টাকায়। তাহলে 193.20, মানে 193.20 টাকায় কিনেছো। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে 0 করতে 0, 2 আর কত হলো 10, 8 হলো 10, 7 1, 5 আর 6, 3 আর 4, 3 আর 4, 4 আর 7 1, 4 আর কত হলে 7, 3 হলে 7, 9 আর কত হলে 10, 1 হলে 10, অর্থাৎ 13 টাকা 80 পয়সা। তোমার এখানে কিন্তু থাকছে 13 টাকা 80 পয়সা। এই 13 টাকা 80 পয়সা কী হয়েছে তোমার? তুমি কিনেছো 113 টাকা 20 পয়সায়, বিক্রি করেছো 207 টাকায়, অবশ্যই 13 টাকা 80 পয়সা লাভ হচ্ছে। এই যে 13 টাকা 80 পয়সা লাভ হচ্ছে, ক টাকায় 13 টাকা 80 পয়সা লাভ হচ্ছে? এই 193.20 টাকায় 13 টাকা লাভ হচ্ছে। তাই তুমি কী করবে? 13.80 বাই 193.20 ইন্টু 100, এটাকে তুমি যদি কাটাকুটি করো, অর্থাৎ এই দশমিক তুলে এই শূন্য আর এই শূন্য কেটে দিয়ে এটাকে যদি তুমি কাটাকুটি করো, তাহলে তোমার খুব সহজেই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর বেরিয়ে যাবে 7.1%। ওকে, সিদ্ধার্থ কিন্তু এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 21 দাগের প্রশ্নে চলে যাই। 21 দাগের প্রশ্ন কী আছে দেখো। এখানে 21 দাগের প্রশ্ন আছে XYZ 40 টাকা কিলোগ্রাম মূল্যের 42 কিলোগ্রাম চালের সঙ্গে 60 টাকা কিলোগ্রাম মূল্যের 58 কিলোগ্রাম চাল মিশ্রিত করলে 20% লাভের জন্য তিনি কী হারে মিশ্রণটি বিক্রি করবেন। তো এই অঙ্কটা তুমি কীভাবে সমাধান করবে দেখো। 40 টাকা কিলোগ্রাম ধরে 42 কিলোগ্রাম চালের দাম কত? তাহলে 40 গুণ 42। ওকে, তাহলে এখানে হবে 4 দিনও 8 আর 4 4 16, অর্থাৎ 168, অর্থাৎ 16 80 টাকা। ঠিক আছে, আর 60 টাকা কিলোগ্রাম ধরে 58 কিলোগ্রামের দাম কত? তাহলে এখানে 60 গুণ 58,
তাহলে কত হচ্ছে 6 8 48 8 হাতে এই শূন্যটা বসে 6 8 48 8 হাতে 4 5 30 আর 4 34 অর্থাৎ 3480 টাকা। তাই দুটোই মিলে দাম কত হচ্ছে? তাহলে দুটোই মিলে দাম হচ্ছে কিন্তু 5160 টাকা। ওকে, দুটোই মিলে দাম হচ্ছে 5160 টাকা। মোট পরিমাণ কত? মোট পরিমাণ হচ্ছে এখানে আছে 42 কিলোগ্রাম আর এখানে আছে 58 কিলোগ্রাম। তাহলে 42 আর 58 যদি তুমি যোগ করো তাহলে কত হচ্ছে? 8 10 হাতে 1, 4 একে 5 আর 5 10 অর্থাৎ 100 কিলোগ্রাম। ওকে, তাহলে 5160 টাকা হচ্ছে মোট দাম। 100 কিলোগ্রাম মোট ওজন হচ্ছে 100 কিলোগ্রাম। তাহলে এটা 100 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে তোমার এখানে হয়ে যাবে 51.60। আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে প্রতি কিলোগ্রামের দাম হচ্ছে 51.60 টাকা। এবার যদি তোমার এই 20% লাভ করতে হয় তাহলে তোমাকে কী করতে হবে? তা গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 120/100 দিয়ে, অর্থাৎ 12/10 হলে হয়ে যাবে। 120/100 মানে এই 120 পাশে একটা শূন্য এই শূন্য কেটে যায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু 12/10 দিলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা কত পাবো? তো এখান থেকে আমরা খুব সহজে ক্যালকুলেশন করলে 61.92 পাবো। 20% লাভ করতে হলে 61.92 টাকা প্রতি কিলোগ্রাম বিক্রি করতে হবে। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 22 দাগের প্রশ্ন। 22 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। 22 দাগের প্রশ্ন আছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:7, দুটি সংখ্যার লসাগু 147 হলে দুটি সংখ্যার গসাগু কত? তো এখানে আগে দেখবে 3 আর 7 দুটো কিন্তু ভাঙানো যায় না, ঠিক আছে? তাই এসব ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে তুমি কী করবে? 7 আর 3 গুণ করে দেবে, তাহলে 21। 147কে 21 দ্বারা ভাগ করে দেবে, অর্থাৎ লসাগুকে এই 21 দিয়ে ভাগ করে দেবে। তাহলে এখানে হয়ে যাবে 7। তো এর সঠিক উত্তর হয়ে যাবে তো 7, গসাগু হয়ে যাবে 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 23 দাগের প্রশ্ন চলে যাই। রমিতের চেয়ে দ্বিগুণ দক্ষ, একই সঙ্গে কাজ করলে তারা 28 দিনে একটি কাজ শেষ করতে পারে। রমিতের একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি, এটা তুমি পোস্ট করে এক্ষুনি এই অঙ্কটা করো, তুমি করতে পারবে না, করতে পারবেই না। তার বেশিরভাগই তো করতেই পারবে না। এতগুলো যে অঙ্ক দিলাম তোমরা কখনো, আমি বুঝিয়ে যেরকমভাবে অঙ্ক দিয়ে শেষ করছি এরকম সময় তুমি কিন্তু এইসব অঙ্ক সমাধান করতে পারবে না, ঠিক আছে? তাই তোমাকে অঙ্ক দেখার সাথে সাথে উত্তর করতে হবে, এরকমভাবে তোমাকে অঙ্ক করতে হবে, ঠিক আছে? তাই এই অঙ্কের উত্তর হিসেবে কিন্তু 84। কী করে 84 হয়? একজনের 1 হলে আরেকজন 2 হয়, তাহলে 2 আর 1 3, 28। যেহেতু রমিত একা কতদিনে কাজ শেষ করবে, তাহলে 28 গুণ 3, তাহলে এখানে হয়ে যাবে 84। আশা করি বুঝতে পেরেছো। এখানে আমরা কিন্তু অমিতের দক্ষ 2 ধরেছি এবং রমিতের দক্ষ 1 ধরেছি। আর রমিতের দক্ষ 1 ধরতেই হবে এবং অমিতের দক্ষ 2 ধরতে হবে, এখানে কিন্তু প্রশ্নে বলাই আছে। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন থেকে কী আছে? তো এখানে 24 দাগের প্রশ্ন আছে দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 পাতার পরে আমরা 8 পাতায় চলে এলাম। রাজ্য পুলিশের 10,255 কনস্টেবল। তো দেখো এখানে লেখা আছে একটি বৃত্তের, তো 24 দাগের প্রশ্ন আছে দেখো, একটি বৃত্তের পরিধি এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমা একই। যদি আয়তক্ষেত্রের বাহু 15 সেমি এবং 7 সেমি হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? তো তোমরা অবশ্যই জানো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বড় হয় এবং প্রস্থ ছোট হয়, তাহলে পরিসীমা হয়ে যাবে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 15 আর 7 যদি তুমি যোগ করো তাহলে হয়ে যাবে 22, ঠিক আছে? 15 আর 7 যদি তুমি যোগ করো অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 15 আর 7 22, 22 × 44। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হয়ে যাবে 44, তাহলে বৃত্তের পরিসীমা কিন্তু 44। বৃত্তের পরিসীমার সূত্র কি? 2πr। ওকে, 2πr। তাহলে এইটা সমান কত? 44। তাহলে আর সমান কত? তাহলে এই 2 আর পাইটা এখানে কিন্তু গুণ হয়ে যায়, সেই ক্ষেত্রে 2টা কিন্তু 44-এর নিচে চলে আসবে। পাই মানে 22-এর 7, 7টা উপরে চলে যাবে, 22টা নিচে চলে আসবে, 22টা নিচে চলে আসবে। তাই এটা কিন্তু এবারে আমরা ক্যালকুলেশন করবো, এই 22 দ্বিগুণে 44, ঠিক আছে? এই দুই কাটলাম, তাহলে আর সমান কত? 7। এখন এখানে বলছে বৃত্তের ক্ষেত্রফল কত? আর যেহেতু 7 বেরিয়েছে অর্থাৎ ব্যাসার্ধ যদি 7 বেরিয়েছে তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে πr²। পাই মানে কত? 22-এর 7 ইন্টু 7 × 7 ক্ষেত্রফল πr²। আর দুবার দিলাম 7 × 7, তাহলে এই 7 কেটে গেল, 7/7 কত? 154। তো সিদ্ধা হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছি। চলো আমরা 25 দাগের প্রশ্ন চলে যাই। 25 দাগের প্রশ্ন কী আছে দেখো। 25 দাগের প্রশ্ন আছে 15টি সংখ্যার গড় 23। এখন প্রতিটি সংখ্যা 3 দ্বারা বৃদ্ধি করা হলে নতুন সংখ্যা গড় কত হবে বার করুন। তাহলে 15 আর 23 যদি গড় 15টি সংখ্যার গড় যদি 23 হয় তাহলে মোট কত? তাহলে 15 গুণ করে দাও, তাহলে কত হয়? এখানে 3 × 15 = 45, 5 × 7 = 4, 30 × 4 = 34, 345। আর এবার প্রতিটি সংখ্যা 3 দ্বারা বাড়ানো হয়েছে, তার মানে 15টি সংখ্যা যদি 3 বৃদ্ধি করা হয় তাহলে 3 আর 15 গুণ করলে হয় 45। ওকে, তো 3 × 45 কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে 345-এর সঙ্গে 45 তুমি যোগ করো, তাহলে হয়ে যাবে কত? 390। এবার বলেছে যে নূতন গড় বের করুন, তার মানে এই 15টি সংখ্যার নূতন গড় কত হচ্ছে? তাহলে 15 দিয়ে ভাগ করো। তো এখানে 15 দিনও 30 আর 6 × 90 অর্থাৎ 26। তো সঠিক উত্তর হবে 26, এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তো এত সময় কিন্তু আমরা কী করলাম? এত সময় আমরা কিন্তু অঙ্ক সমাধান করলাম। এবার আমরা 26 দাগের প্রশ্ন দেখবো। 26 দাগের রিজনিং প্রশ্ন আছে, রিজনিং প্রশ্ন সমাধান করবো। তো আমরা 26 দাগের রিজনিং দেখবো। এত সময় অঙ্ক প্রশ্ন সমাধান করলাম। রিজনিং এই যদি এইটা লেখা হয় তাহলে এটাকে কী লেখা হবে? তো এটা রিভার্স করেছে দেখো, এটা কিছু না, কিন্তু এটা 7 মতো আছে, এটা কিছু না। এটা কিন্তু আগে দিয়েছে, তারপরে আইটা পরে দিয়েছে, তারপরে কিন্তু আর দিয়েছে, এইভাবে কিন্তু এটা রিভার্স করেছে। তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু হবে কি YAW এরকম হবে কিন্তু। সেই ক্ষেত্রে 26 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এর দাগ।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। 7 দাগের প্রশ্ন চলে যাবো। 7 দাগের প্রশ্ন আছে, যদি সিএটি সমান সমান এটা হয়, এটা সমান সমান এটা হয়, তাহলে এটা সমান সমান কী লেখা হবে? তো এটা কিন্তু খুব সহজে সমাধান করা যাবে। কীভাবে সমাধান করেছে দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু পি প্রথমে দিয়ে রেখেছে, তাহলে প্রথমে কিন্তু পি বসবে, যার কিন্তু অপশানেও কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে পি বসানো আছে। আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো, এই যে টি, এই যে সি এ টি ক্যাট আছে না, এই সিটা কিন্তু শেষে দিয়েছে, এটিটা কিন্তু আগে দিয়েছে, ঠিক আছে। ও ওয়াইটা আগে দিয়েছে, তারপর যেটা কিন্তু শেষে দিয়েছে। সেমভাবে আমরা কি করব, আইএনজিটা আগে দেবো, ডাব্লুটা কিন্তু পরে দেবো। তাহলে দেখো এর দেখাবে কিন্তু এখানে দেখো বিদ্যা খাবে কিন্তু সঠিক উত্তর, পি আই এন জি, এই ডাব্লুটা কিন্তু পরে বসেছে। আশা করি তোমরা বুঝতে পারছো, বিদ্যা খাবে কিন্তু সঠিক উত্তর। চলো আমরা চলে যাবো 28 দাগের প্রশ্নে। ক্রমিক পরবর্তী সংখ্যাটি কী হবে? এখানে 1 2 3 19, এখানে জিজ্ঞাসা চিহ্ন, তো এটা কিন্তু 19 হবে না, এটা সম্ভবত 10 হবে। ওকে, এখানে যদি আমরা 1-এর স্কোয়ার করি, তার সঙ্গে 1 যোগ করি, তাহলে হয়ে যাচ্ছে 2। ওকে, এবারে এখানে আমরা 2 স্কোয়ার করবো, তার থেকে 1 বিয়োগ করবো, 2 2 4 থেকে 1 বিয়োগ করলে 3 হচ্ছে। আবার 3 স্কোয়ার করবো, তার সঙ্গে 1 যোগ করবো, মানে 3 থেকে 9 10, 10-এর স্কোয়ার করবো, তার থেকে 1 বিয়োগ করবো, তাহলে এখানে হয়ে যাবে কত, 10, 10কে 100, মানে 10 স্কোয়ার করলে 100, তার থেকে 1 বিয়োগ করলে হয়ে যায় 99। তো বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। দেখো এরকম তুমি কিন্তু ধরতে পারবে না, প্রত্যেকটা প্রশ্ন তুমি পোস্ট করে আগে সমাধান করবে, দেখবে তুমি করতে পারবে না। আর এরকম টাইপের কিন্তু রিজনিং এবং অঙ্ক পড়বে, আশা করি বুঝতে পারছো। তাই আমি বারবার করে আরডিএক্স স্কুল তোমাদেরকে বলে, আরডিএক্স স্কুল তোমাদেরকে বলে যে এরকম পিডিএফ তুমি যদি নিতে চাও, তাহলে অবশ্যই 85 39 82 506 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। চলো 29 দাগের প্রশ্ন দেখি। 29 দাগের প্রশ্ন আছে, কোন ক্রমটি ভুল? কোন সংখ্যাক্রমটি ভুল? এখানে 2 6 15 31 36 93। তো এটা সঠিক উত্তর কী হবে? তো এখানে কোন ক্রমটা ভুল তোমাকে নির্ণয় করতে হবে। তো আমি এখানে 2-এর স্কোয়ার করছি, 2 স্কোয়ার আর এই 2 যোগ করলে হয়ে যাচ্ছে 6, ঠিক আছে। তো 2-এর পরে 3-এর স্কোয়ার করছি, 3 স্কোয়ার আর এই 6 যদি যোগ করে তাহলে হয়ে যায় 15। তাহলে এখানে 3-এর পরে 4 স্কোয়ার করছি, তাহলে 4 স্কোয়ার মানে 16, 16 সঙ্গে 15 যোগ করে তাহলে 31 হয়ে যাচ্ছে। এবার 4-এর পরে আমরা 5 স্কোয়ার করছি, তাহলে 5 5 25, 25 আর 31 যদি তুমি যোগ করো তাহলে হয়ে যাচ্ছে 56। 5-এর পরে আমরা 6 স্কোয়ার করছি, 6 স্কোয়ার করলে কত হচ্ছে, 6 6 36, 36কে 56 যোগ করলে হয়ে যাবে 92, কিন্তু এখানে আছে 93, তাই এটা কিন্তু ভুল আছে, ঠিক আছে। তো এবার 6-এর পরে 7, মানে 7 স্কোয়ার করতে হবে, 7 স্কোয়ার 49, 49 সঙ্গে কিন্তু 92 যোগ করে এই জিজ্ঞাসা স্থান বসতে হবে। তো তোমার যেহেতু এখানে ভুলটা নির্ণয় করতে বলেছে, তাহলে তোমার এখানে ভুলটা নির্ণয় করতে বলেছে যেহেতু, তাই এখানে তোমার 92 হবে 93 জায়গায়। আশা করি বুঝতে পারি, তাহলে 93 দেওয়া আছে, এটা কিন্তু ভুল উত্তর দেওয়া আছে। চলো আমরা চলে যাবো 30 দাগের প্রশ্নে। 30 দাগের প্রশ্ন আছে, দেখো নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি আলাদা? এখানে আছে দেখো, এই যে অপশানগুলো আছে তার মধ্যে কিন্তু এটা আলাদা, এর দেখাবে সঠিক উত্তর। আমরা 31 দাগের প্রশ্নে চলে যাবো। 30 দাগের প্রশ্ন আছে, দেখো নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি আলাদা সংখ্যা? এখানে আছে 1090, এখানে 962, 626 আর 841। তো তোমার এটা যদি এখান থেকে তুমি 1 বিয়োগ করো, তাহলে হয়ে যাবে 1089। ওকে, 1089 হচ্ছে 33-এর স্কোয়ার, অর্থাৎ 33-এর বর্গ করলে কিন্তু 1089 হয়। এবার এখানে আছে 962, এর থেকে তুমি 1 বিয়োগ করো, তাহলে হয়ে যাবে 961। এই 961 এটা কিন্তু 31-এর হোল স্কোয়ার করলে, অর্থাৎ তুমি যদি 31-এর বর্গ করো তাহলে কিন্তু হয়ে যাবে 961। 626তে তুমি 1 বিয়োগ করো, তাহলে হয়ে যাবে 625। 625টা কিন্তু 25 25 625। ওকে, তাহলে 25 25 625, এটা কিন্তু 25-এর বর্গ করলে হয়ে যাবে। এবার 841 থেকে যদি তুমি 1 বিয়োগ করো হচ্ছে 840, যেটা কিন্তু কোনো সংখ্যার বর্গ নয়। আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে ভুল আছে কিন্তু কোনটি আলাদা সংখ্যা, তো এখানে ডি দেওয়া হবে আলাদা সংখ্যা। তো এরম রিজনিং থাকলে তুমি চুপচাপ মানে বসে থেকে বাড়ি আসতে হবে, তুমি কিন্তু করতে পারবে না। তো তোমাকে তার জন্য দেখতে হবে কি আরডিএক্স স্কুল, ভালোভাবে দেখো এবং প্রত্যেকটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করো। আমরা 32 দাগের প্রশ্নে চলে যাবো। 32 দাগের প্রশ্ন আছে, দেখো বিবৃতি 1-এ দেওয়া আছে, জন জর্জের চেয়ে দ্রুত দৌড়ায়। 2-এর বিবৃতি দেওয়া আছে, টম জনের চেয়ে দ্রুত দৌড়ায়। 3-এ আছে, জর্জ টমের চেয়ে দ্রুত দৌড়ায়। তাহলে বিবৃতি 1 এবং 2 সত্য হয়, তাহলে বিবৃতি 3 হবে সত্য, মিথ্যা, অনিশ্চিত কোনটি নয়। তো এর সঠিক উত্তর হবে মিথ্যা, বিদ্যা হবে সঠিক উত্তর। চলো আমরা 33 দাগের প্রশ্নে চলে যাই। 33 দাগের প্রশ্ন হচ্ছে, ম্যারাথন মানে দৌড়, যেমন এই হাইব্রিমেশন সমান কি? তো এটা সমান হচ্ছে ঘুম, ঠিক আছে। তো এটা হচ্ছে শীতকালীন ঘুম, এটা কিন্তু শীতকালীন ঘুম। মরু ভাল্লুকরা কিন্তু এই শীতকালীন ঘুম দেয়, যার জন্য কিন্তু তারা বেঁচে থাকে শীতকালে। আশা করি তোমরা বুঝতে পারছি, সিদ্ধা হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 34 দাগের প্রশ্নে। এখানে আছে হ্যাপসিফোবিয়া উচ্চতা, তারপরে এখানে আছে হাইলোফোবিয়া, এটা সমান সমান কি? তো এটা সমান সমান, এটা যদি উচ্চতর হয়, মানে উচ্চতর ভয়ের নাম হচ্ছে এটা, তাহলে এটা কিন্তু বনের ভয়ের নাম, মানে বনের মধ্যে ভয়ের নাম কিন্তু এটা, ঠিক আছে। তো বনের ভয়। আমরা চলে যাবো 35 দাগের প্রশ্নে। পরশুদিন শনিবার ছিল, তাহলে আগামী পরশুদিন কী বার হবে বার করুন। তাহলে পরশুদিন ছিল শনিবার, কালকে গেছে রবিবার, আজকে হচ্ছে সোমবার, কালকে হবে মঙ্গলবার, পরশুদিন হবে কিন্তু বুধবার, অর্থাৎ সিদ্ধা হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 36 দাগের প্রশ্নে চলে যায়। 36 দাগের প্রশ্ন আছে, দেখো বিবৃতি দেওয়া আছে, একটি শিশুকে 8 বছর বয়সে স্কুল দেওয়া উচিত। অনুমান সমূহ, স্কুলগুলো 8 বছরের পর শিশুদের ভর্তি করে না। 2-এর আছে, এই বয়সে শিশু নতুন কিছু শিখতে প্রস্তুত। অনুমান 1 সত্য, অনুমান 2 সত্য, উভয় সমান। অনুমান 1 এবং 2 সত্য। বিদ্যা গেছে 1 এবং 2 কোনোটি সত্য নয়। তো এটা সঠিক উত্তর।
তোমরাই দেবে, আমি কিন্তু এটা বলতে পারছি না, ঠিক আছে? তো এটা তোমরা অবশ্যই দেবে। 37 দাগের উত্তর কী হবে? এখন 36 দাগের উত্তর কী হবে অবশ্যই দেবে। 37 দাগটাও তোমরা করবে। আমরা 38 দাগের প্রশ্নে চলে যাব। 38 দাগের প্রশ্ন আছে দেখো, একটি বইতে সর্বদা কী থাকে? পৃষ্ঠা, গল্প, বাধাই, বিষয়বস্তুতে এখানে অবশ্যই পৃষ্ঠা থাকবে একটা বইতে। এর 39 দাগের প্রশ্ন দেখো, নিচের শব্দগুলো থেকে একটি অর্থবহ ক্রম সাজান। তো এখানে সবার আগে কী হবে? ব্যাঙ, ঘাস, ঘাসফড়িং, ঈগল আর সাপ। তো সবার আগে কিন্তু ঘাস হবে, তারপরে সেটা কিন্তু ঘাসফড়িং হয়, অর্থাৎ 2 3 কিন্তু আগে বসবে। তো 2 3 আছে কিন্তু এর দাগে, 2 3 কিন্তু বির দাগে নেই, সির দাগেও নেই, ডির দাগেও নেই, তাই 2 3 কিন্তু এর দাগে আছে, ঠিক আছে? ঘাস, তারপর ঘাসফড়িং খায়, ঘাস, তাহলে এর দাগ কিন্তু এর সঠিক উত্তর। এখানে তোমার যে 39 দাগ আছে, 39 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে? তো পরের প্রশ্ন আছে কিন্তু 40 দাগের প্রশ্ন। 40 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরে দিকে তুললাম। নিচের অক্ষরগুলো কোন সেটটি ক্রমানুসারে ফাঁকা স্থানে বসালে অক্ষর সৃষ্টি সম্পূর্ণ হবে? প্রথমে আমি এই লেটারগুলো গুনবো শূন্যস্থান সহ। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 4 4 16 করো। তাহলে এখানে আমরা এই পর্যন্ত একটা 4 পাবো, এই পর্যন্ত আরেকটা 4 পাবো, এই পর্যন্ত আরেকটা 4 পাবো, আর এই পর্যন্ত একটা 4 পাবো। তাহলে এখানে BCA, তাহলে এখানে আমরা BC এ করি, তারপরে BCA করব, BC, আবার এখানে একটা এ বসাবো, এখানে বি বসাবো। তাহলে BCA সব দেখো BCA হচ্ছে, তাহলে ACAB, দেখো ACAB হচ্ছে সিদ্ধাগে আছে, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা 41 জায়গার প্রশ্ন চলে যাই। 41 জায়গার প্রশ্ন আছে, উক্তি এ কেঁচো মাটির উর্বরতা কমায়। এখানে কারণ বলছে তারা মাটিকে নরম ও ছিদ্রযুক্ত করে তোলে। এ সঠিক কিন্তু আর ভুল, এ ভুল কিন্তু আর সঠিক, এ আর উভয় সঠিক, এ এবং আর উভয় ভুল। তো এখানে 41 দাগের প্রশ্নের সঠিক উত্তর তুমি কী করবে? তো 41 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে বিদ্যাগ, এ ভুল কিন্তু আর সঠিক। হ্যাঁ, কেঁচো কৃষির জন্য উপকারী, তারা কিন্তু গর্ত তৈরি করে মাটিকে নরম এবং ছিদ্রযুক্ত করে তোলে। এটি মাটিতে আরও বেশি জল এবং বাতাস প্রবেশ করতে সাহায্য করে, যা কৃষির জন্য কিন্তু ভালো। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। ওকে, আমরা চলে যাবো 42 দাগের প্রশ্নে। 42 দাগের প্রশ্ন কী আছে? 42 দাগের প্রশ্ন আছে দেখো, একজন মহিলার দিকে ইঙ্গিত করে একজন ব্যক্তি বললেন, তার বাবা আমার একমাত্র পুত্র। ওই ব্যক্তি মহিলার সঙ্গে কীভাবে সম্পর্কিত? তো 42 দাগের প্রশ্ন, এখানে উত্তর আছে কিন্তু দাদা, বাবা, পুত্র আর কোনোটি নয়। তো 42 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বাবা। ওকে, বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এসব প্রশ্ন সহজে সমাধান করতে হয়। 43 দাগের প্রশ্নে চলে যাবো। 43 দাগের প্রশ্ন আছে দেখো, 43 দাগের যে প্রশ্নটা আছে, সিরিজ BKK DMM FOO JSS, এই ফাঁকা স্থানে কী অক্ষর বসবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এখানে বির পরে সি বাদে ডি, ডির পরে ই বাদ দিয়ে এফ, এফের পরে জি বাদ দিয়ে আমরা এইচ দেবো। ওকে, তারপরে এখানে কে আছে, কে এর পরে এল বাদ দিয়ে এম আছে, এন বাদ দিয়ে ও আছে, পি বাদ দিয়ে আমরা কিউ কিউ দেবো। ওকে, কিউ কিউ। তাহলে দেখো এখানে এইচ কিউ কিউ, বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর। এখানে বড় হাতের কিউ হবে। হ্যাঁ, তো কিউ কিউ কিন্তু এর সঠিক উত্তর, এইচ কিউ কিউ, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 44 দাগের প্রশ্নে চলে যাবো। একটি পুরুষের প্রতিকৃতি দিকে তাকিয়ে মোহন বললেন, তার মা আমার বাবার পুত্রের স্ত্রী এবং আমার কোনো ভাই বোন নেই। মোহন কার প্রতিকৃতির দিকে তাকিয়েছিলেন? তো এখানে দেখবে তোমরা হিসাব করে, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু এই যে বি আছে না, এই যে তার পুত্র কিন্তু এর সঠিক উত্তর হবে। আমরা 45 দাগের প্রশ্নে চলে যাবো। 45 দাগের প্রশ্ন কী আছে দেখি। 45 দাগের প্রশ্ন আছে দেখো, নিচের শব্দগুলির একটি অর্থবহ ক্রমে সাজাও। তো এখানে এই যে বিল, চিকিৎসা, ডাক্তার, রোগ নির্ণয়, রোগী। তো আমার সবার প্রথমে রোগ নিতে হবে, ঠিক আছে? তো যদি রোগী হয়, মানে সবার প্রথমে আমাকে রোগী নিতে হবে, অর্থাৎ পাশের দাগ সবার প্রথমে নিতে হবে। তা পাশের দাগে দেখো একমাত্র এর দাগে, পাশের দাগ দিয়ে শুরু, তাই কিন্তু এখানে কিন্তু সঠিক উত্তর হবে এর দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে 45 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 46 দাগের প্রশ্নে। 46 দাগের প্রশ্ন কী আছে দেখো, প্রদত্ত চিত্রটিতে কটি বর্গক্ষেত্র আছে? এখানে 12 16 13 14, তো এখানে আছে কিন্তু 14টি। এখন তোমার প্রশ্ন যদি এরকম থাকতো তাহলে তুমি কটা বর্গক্ষেত্র পেতে অবশ্যই কমেন্ট করবে। ওকে, তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 47 দাগের প্রশ্নে। 47 দাগের প্রশ্ন হচ্ছে, একটি ঘনকাকৃতি পাশার দুটি ভিন্ন অবস্থান দেখানো রয়েছে। যদি চারের নিচের দিকে থাকে তাহলে ওপরের কোন অংশটি থাকবে? 4 নিচের দিকে থাকলে ওপরে কোনটা থাকবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো আমি এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় আমার এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এখানে 2, তারপরে আমরা পাচ্ছি 6, তারপরে আমরা পাচ্ছি 4, তারপরে এখানে ঠিক আবার 2 5 3 পাবো, 2, তারপরে 5, তারপরে 3। ওকে, তাই 4-এর বিপরীতে থাকবে কিন্তু 3। তাই দেখো এর দেখা হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। তার জন্য আমরা পরের পেজে চলে যাই। 48 দাগের প্রশ্ন আছে, প্রদত্ত চিত্রটি অ্যাম্বেড করা বিকল্পটি নির্ণয় করুন। তো এখানে 48 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 48 দাগের সঠিক উত্তর এইখানে যেটা আছে সেটা হচ্ছে সিদ্ধাগ হবে কিন্তু সঠিক উত্তর। আমরা চলে যাবো 49 দাগের প্রশ্নে। 49 দাগের প্রশ্ন আছে দেখো, সিরিজটি সম্পূর্ণ করুন। এখানে যে সিরিজটা আছে সেই সিরিজটা তোমার সম্পূর্ণ করতে হবে। তো এটা দেখে তোমার যেটা উত্তর হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এখানে দেখো, এখানে
সিরিজটা সম্পূর্ণ করতে হবে। এটা এরকম আছে, তারপর এটা এরকম, তারপর এটা, এখন এই জায়গাটায় কিন্তু এর বিপরীতটা হবে, অর্থাৎ এটা হবে। দেখো এই বিদ্যাগ হবে কিন্তু এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পঞ্চায়েতের প্রশ্ন। পঞ্চায়েতের প্রশ্ন দেখো, প্রদত্ত সঠিক দর্পণের প্রতিবিম্ব নির্ণয় করো। তাই এটা দেওয়া আছে, তাহলে এর মানে দর্পণটা কি, দর্পণে যদি এটা ফেলানো হয় তাহলে এটা কিরকম মানে কেমন দেখাবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এখানে পঞ্চায়েতের প্রশ্নের সঠিক উত্তর আমরা কীভাবে নির্ণয় করবো, এটা দর্পণে ফেললেই কিন্তু সিদ্ধাগ উত্তর হবে। দর্পণে কিন্তু এরকম প্রতিবিম্ব দেখা যাবে, সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলো আমরা 1 দাগের প্রশ্নে চলে যাই। আমরা অঙ্ক প্রশ্ন প্রথমে সমাধান করলাম, তারপরে করলাম রিজনিংয়ের প্রশ্ন সমাধান। এবার কিন্তু আমরা জেনারেল স্টাডিজ প্রশ্ন সমাধান করবো। চলো আমরা 1 দাগ থেকে জেনারেল স্টাডিজ দেখি। প্রথম 25টা ছিল অঙ্ক, তারপর 25টা ছিল রিজনিং, তারপরে কিন্তু চলে এসছে জেনারেল স্টাডিসে। চলো আমরা জেনারেল স্টাডিসে 1 দাগের প্রশ্ন কী আছে দেখে নিই। নিচের দেওয়া কোনটি একটি মার্স গ্যাস? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে অপশন আছে মিথেন, ইথেন, প্রোপেন আর বুটেন। তো এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু মিথেন। অর্থাৎ এই যে 1 দাগের ইয়ে আছে, মানে এর দাগ আছে, তো এর দাগ কিন্তু এর সঠিক উত্তর হবে। মিথেন কিন্তু একটি মার্স গ্যাস। 52 দাগের প্রশ্ন আছে দ্রাবিড় মুনেত্রা কাজাগমের প্রতিষ্ঠাতাকে? এখানে আছে এম কে করুণানিধি, সি এন আন্নাদুরাই, এম ডি রামচন্দ্রন এবং সি রাজাগোপালাচারী। তো এটার আমি এই প্রশ্নের সঠিক উত্তর আমি দুটো সিলেক্ট করছি, এই দুটোতে একটা হবে। তোমরা একটু অবশ্যই কমেন্ট করবে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে। ওকে, আমি এম ডি রামচন্দ্রন এবং সি এন আন্নাদুরাই। তো আমি কিন্তু এই দুটোকেই কিন্তু তোমাদেরকে বললাম, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। তো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আমরা 53 দাগের প্রশ্নে চলে যাবো। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান? এখানে 11, 23, 13 আর 41। তো এখানে অবশ্যই 13 সালে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। বাংলা এবং বাঙালি থেকে কিন্তু প্রথম কিন্তু নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা ছিল 1913 সালে। 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কিন্তু বাংলা বহুভাষী রবীন্দ্রনাথ ঠাকুরকে। তার গভীর সংবেদনশীল, তাজা এবং সুন্দর শ্লোকের কারণে কিন্তু যার দ্বারা তিনি তার কাব্যিক চিন্তাভাবনা করেছেন, তার নিজস্ব ইংরেজিতে প্রকাশ করেছেন শব্দ পশ্চিমের সাহিত্যের একটি অংশ। তিনি কিন্তু প্রথম এই একমাত্র ভারতীয় যিনি কিন্তু এই পুরস্কার কিন্তু লাভ করেছিলেন। আমি যদি বলি 2024 সালে নোবেল পুরস্কার সাহিত্যে কে পেয়েছে, তো সেক্ষেত্রে হবে কোরিয়ার লেখক হানকাং। পাশাপাশি আমি যদি বলি নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়, তো এটা কিন্তু 1901 সাল থেকে কিন্তু 1901 সালের ডিসেম্বরের 10 তারিখ থেকে কিন্তু 1901 সালের 10 ডিসেম্বর কিন্তু এটা প্রথম দেওয়া শুরু হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 53 দাগের সঠিক উত্তর সিদ্ধার্থ। আমরা 54 দাগের প্রশ্নে চলে যাবো। 54 দাগের প্রশ্ন কী আছে? প্রথম কোন হকি খেলোয়াড়কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল? ধ্যানচাঁদ, বলবীর সিং আর লেসলি লয়েন্টার ক্লোস্টিয়া, ধনরাজ পিল্লাই। তো তোমরা কিন্তু অনেকেই জানো না এটা হচ্ছে বলবীর সিং কিন্তু এর সঠিক উত্তর হবে। বলবীর সিং সিনিয়র, দেখেছো তো, বলবীর সিং সিনিয়র কিন্তু এর সঠিক উত্তর হবে, মানে সিনিয়র কথাটাও কিন্তু থাকবে। তা বলবীর সিং শুধু না, বলবীর সিং সিনিয়র। ওকে, যার নাম মানে তোমরা যে নামে তাকে চিনতে পারবে সেটা হচ্ছে মিল্খা সিং, ঠিক আছে। তো দ্য ফ্লাইং শিখ নামেও কিন্তু তিনি পরিচিত। তিনি কিন্তু একজন বিখ্যাত ট্রাক এবং ফিল্ড স্প্রিন্টার ছিলেন। মিল্খা সিং কিন্তু 1959 সালে পদ্মশ্রী পেয়েছিলেন। বলবীর সিং সোদান প্রায়শই কিন্তু বলবীর সিং সিনিয়র হিসেবে উল্লেখ করা হয়। তিনি ভারতীয় হকিতে একজন কিংবদন্তি কেন্দ্র ফরোয়ার্ড ছিলেন, 3বার অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর কিন্তু বলবীর সিং সিনিয়র। আমরা চলে যাবো 55 দাগের প্রশ্নে। 55 দাগের প্রশ্ন আছে বৈদ্যুতিক চার্জের একক কী? এখানে ভোল্ট, কুলম্ব, কেলভিন, কিলোগ্রাম। তো অবশ্যই এখানে সঠিক উত্তর হবে কুলম্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে? 56 দাগের প্রশ্ন। 56 দাগের প্রশ্ন আছে ডেনমার্কের রাজধানীর নাম কি? এখানে কোপেনহেগেন, ব্রিসলি, সিডনি, ক্যানবেরা। তো এখানে অবশ্যই কোপেনহেগেন হবে সঠিক উত্তর। চলো আমরা 57 দাগের প্রশ্নে চলে যাবো। ভারতীয় সংবিধানের কতগুলি মৌলিক দায়িত্বের কথা বলা হয়েছে? 8, 9, 10 আর 11। তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এটা তো তোমরা জানো। তো 42তম সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল। ভারতীয় নাগরিকদের জন্য 11টি মৌলিক কর্তব্য রয়েছে, যা মানুষের দ্বারা অনুসরণ করা এবং নৈতিক এবং সংস্কৃতির আচরণবিধি ভিত্তি করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 11টা হবে কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ দ্বিধাগ হবে সঠিক উত্তর। চলো 58 দাগের প্রশ্ন চলে যায়। প্রথমে যে সারমেয়টি মহাকাশে গিয়েছিলেন তার নাম কি? জুলস, লাইকা, রজার আর স্পুটনিক। তো অবশ্যই সারমেয়টির নাম হচ্ছে লাইকা, ঠিক আছে। লাইকা হবে এর সঠিক উত্তর। লাইকা হচ্ছে আক্ষরিক অর্থ হচ্ছে, আর লাইকার কিন্তু আক্ষরিক অর্থ হচ্ছে ঘেউ ঘেউ করা। 1954 থেকে 1957 একটি রুশ মহাকাশ কুকুর, যা কিন্তু পৃথিবীর প্রথম জীব হিসেবে পৃথিবীর কক্ষপথ পরিক্রমের সৌভাগ্য অর্জন করেছিল। 1957 সালে 3রা নভেম্বর উৎক্ষেপণ করা সোভিয়েত নভোযানে স্পুটনিক 2 কিন্তু চড়ে এটি মহাকাশ ভ্রমণ করেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে কিন্তু লাইকা। আমরা চলে যাবো 59 দাগের প্রশ্ন। 59 দাগের প্রশ্ন আছে যে প্রসেসর অ্যারিথমেটিক্যাল ও লজিক্যাল কাজ করতে পারে তাকে কি বলা হয়? সিপিইউ, এইইউ, মাইক্রো প্রসেসর আর র্যাম। তো এখানে 59 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে মাইক্রো প্রসেসর, অর্থাৎ সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। আমরা 60 দাগের প্রশ্ন দেখব। 60 দাগের প্রশ্ন হচ্ছে কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিলেন? জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, ভারত। সিদ্ধার্থ হবে সঠিক উত্তর, অর্থাৎ ফ্রান্স। আমেরিকা স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল কিন্তু ফ্রান্স। বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছি। চলো 61 দাগের প্রশ্ন চলে যায়। 61 দাগের প্রশ্ন আছে কি
61 দাগের প্রশ্ন আছে কোন যন্ত্র ব্যবহার করা হয় জলের নিচে কোনো কিছু খুঁজতে? লেসার, রাডার, সোনার আর স্কুবা। তো অবশ্যই এখানে সোনার কিন্তু ব্যবহার করা হয়। ওকে, সোনার এর পুরো কথাটা তোমরা একটু জেনে রাখো। সাউন্ড নেভিগেশন রেজিং। ওকে, সোনার হচ্ছে সমুদ্র অন্বেষণ এবং ম্যাপিংয়ের জন্য সহায়ক, কারণ শব্দ তরঙ্গ বাতাসের চেয়ে কিন্তু জলে দ্রুত ভ্রমণ করে। সোনার হবে কিন্তু এটা সঠিক উত্তর, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। 62 দিকের প্রশ্ন আছে লিভারের যে অংশটা নড়াচড়া করে না তাকে কি বলা হয়? এখানে আছে এফোর্ট, লোড, কালক্রম, কোর। তো এখানে কিন্তু 62 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু কোর। দিক হবে সঠিক উত্তর। চলো আমরা চলে যাবো 63 দাগের প্রশ্নে। 63 দাগের প্রশ্ন কী আছে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। 63 দাগের প্রশ্ন আছে দেখো, কম্পিউটারের ডিপের আরেকটি নাম কি? মাইক্রোচিপ, মাদারবোর্ড, সিপিইউ আর মাইক্রোপ্রসেসর। তো এখানে 63 সঠিক উত্তর কী নেবে? তো 63 সঠিক উত্তর হবে কিন্তু এই যে ডিদাক মাইক্রোপ্রসেসর এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 64 দাগের প্রশ্নে। 64 দাগের প্রশ্ন আছে দেখো, 64 দাগের প্রশ্ন আছে কোন গ্রহের চাঁদকে গ্যানিমিড বলা হয়? জুপিটার, ভেনাস, মার্স, স্যাটার্ন। তো এখানে কোন গ্রহের চাঁদকে গ্যানিমিড বলা হয়? তো এখানে 64 এর সঠিক উত্তর হবে কিন্তু জুপিটার। 65 দাগের প্রশ্ন আছে আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক যোগা দিবস, এখানে যোগ না কিন্তু আন্তর্জাতিক যোগা দিবস। আন্তর্জাতিক যোগা দিবস কবে পালন করা হয়? এখানে আছে 21শে মার্চ, 21শে জুন, 21শে সেপ্টেম্বর, 21শে জুলাই। তা আন্তর্জাতিক যোগা দিবস এটা কিন্তু পালন করা হয় হচ্ছে 21শে জুন, অর্থাৎ বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর। আমরা চলে যাবো 66 দাগের প্রশ্নে। 66 অর্থাৎ 66 এর প্রশ্ন আছে দেখো, এখানে প্রশ্ন 100 মিলিয়ন কত টাকার সমান? এখানে 10 লক্ষ, 10 কোটি, 100 লক্ষ, 100 কোটি। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 10 কোটি। 100 মিলিয়ন হচ্ছে 10 কোটি টাকার সমান। আমরা 67 দাগের প্রশ্ন চলে যাবো, আয়তন হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি? রাশিয়া, কানাডা, ভারত, চীন। তো এদের মধ্যে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম রাজ্য হচ্ছে কানাডা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কানাডা হবে কিন্তু এখানে সঠিক উত্তর। সবার থেকে আয়তনে বড় হচ্ছে রাশিয়া। ওকে, তারপরে কিন্তু আছে আন্টার্কটিকা, তারপরে কিন্তু কানাডা। এখন রাশিয়া এবং আন্টার্কটিকা প্রায় কাছাকাছি মানে আয়তনের দিক থেকে, তাই কিন্তু এখানে কিন্তু কানাডা হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, আন্টার্কটিকা নেই কিন্তু এখানে অপশানে, কানাডা হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে অর্থাৎ তৃতীয় বৃহত্তম দেশ কোনটা? তৃতীয় বৃহত্তম দেশ কিন্তু হবে তোমার এই যে চীন আছে, চীনটা কিন্তু তৃতীয় বৃহত্তম দেশ। আমরা 68 দাগের প্রশ্নে চলে যাবো। 68 দাগের প্রশ্ন আছে সৌর জগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? এখানে যে প্লুটো, জুপিটার, মার্কারি, পৃথিবী। তো এখানেও কিন্তু একটা সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বুধ। ওকে, বুধ হবে এর সঠিক উত্তর। এখন তুমি তো বলবে যে স্যার এখানে তো বুধ নেই, তাহলে অবশ্যই ভুল আছে। এই প্রশ্নটার সঠিক উত্তর হবে কিন্তু পৃথিবী। কেন পৃথিবী? কারণ বুধ নেই, তাই হচ্ছে কিন্তু পৃথিবী হবে এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, কারণ এখানে কিন্তু বুধের পরেই কিন্তু পৃথিবীর স্থান। ঠিক আছে, সামান্য কম। তো আমরা চলে যাবো 69 দাগের প্রশ্ন। 69 দাগের প্রশ্ন দেখবো, ভারতের কোন প্রদেশে অজন্তা ইলোরা গুহা অবস্থিত? এখানে আছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, উত্তরপ্রদেশ। তো 69 এর সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই 69 এর সঠিক উত্তর হবে কিন্তু ইলোরা গুহা সহ অজন্তা। এটা কিন্তু মহারাষ্ট্রে অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র, অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। এটি কিন্তু ভারতের মহারাষ্ট্র জলগাঁও শহর থেকে প্রায় 59 কিলোমিটার, ঔরঙ্গাবাদ শহর থেকে 104 কিলোমিটার এবং মুম্বাই থেকে কিন্তু 350 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু মহারাষ্ট্র। বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর। 69 দাগের সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। আমরা চলে যাবো 70 দাগের প্রশ্নে। 70 দাগের প্রশ্ন আছে দেখো, এখানে AQI এর পুরো কথাটা কি? এয়ারপোর্ট কোয়ালিটি ইন্ডেক্স, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এয়ার কোয়ালিটি ইম্প্যাক্ট, আর্মি কোয়ালিটি ইন্ডেক্স। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করবে। 70 দাগের সঠিক উত্তর কী হবে? 71 দাগের প্রশ্ন দেখবো। তো 71 দাগের প্রশ্ন আছে দেখো, কোন স্থানে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিল? এখানে আছে অপশানে বোধগয়া, অমরনাথ, কুশীনগর আর লুম্বিনী। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু ভালো করে একটু বুঝে নেবে। 49 দিন ধ্যানের পরে 35 বছর বয়সে গৌতম বুদ্ধ বোধগয়াতে অশ্বত্থ বৃক্ষের নিচে নির্বাণ লাভ করেছিল। লুম্বিনী যেটা কিন্তু বর্তমানে নেপালে অবস্থিত, সেখানে গৌতম বুদ্ধের জন্মস্থান ছিল। কুশীনগর যেটা কিন্তু ভারতের উত্তরপ্রদেশে, সেই স্থানে যেখানে কিন্তু গৌতম বুদ্ধ তার মৃত্যুর পর মহাপরিনির্বাণ লাভ করেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু এখানে যেহেতু বলছে বুদ্ধ নির্বাণ লাভ করেছিল, অর্থাৎ 35 বছর বয়সে 49 দিন ধরে তপস্যার পরে কিন্তু বোধগয়াতে কিন্তু তিনি নির্বাণ লাভ করেছিল। মহাপরিনির্বাণ কোথায় হয়েছিল? মহাপরিনির্বাণ হয়েছিল কিন্তু উত্তরপ্রদেশের কুশীনগরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর লুম্বিনী কিন্তু গৌতম বুদ্ধের জন্মস্থান, যেটা কিন্তু বর্তমান নেপালে অবস্থিত। চলে যাবো আমরা 72 দাগের প্রশ্নে। 72 দাগের প্রশ্ন আছে লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? জিভি মাভলাঙ্কার, সুমিত্রা মহাজন, এস রাধাকৃষ্ণন, রাজেন্দ্র প্রসাদ। তো অবশ্যই এখানে এর সঠিক উত্তর হবে গণেশ বাসুদেব মাভলাঙ্কার লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন। তিনি 27শে নভেম্বর
1888 সালে বরোদার একটি মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। 1916 সালে তিনি গুজরাট সভার সম্পাদক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। তিনি কিন্তু খেদা সত্যাগ্রহের প্রচারে বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন আহমেদাবাদ শিক্ষা সমিতির প্রতিষ্ঠাতা এবং সভাপতি। তিনি গুজরাটের ভার্নাকুলার সোসাইটির সভাপতি হিসেবেও নিযুক্ত ছিলেন। তিনি 26শে নভেম্বর 1949 সালে গঠিত প্রাদেশিক সংসদের অধ্যক্ষ ছিলেন এবং এছাড়াও 1952 সালে গঠিত লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তার লোকসভার প্রথম অধ্যক্ষ জিভি মাবলাঙ্কার, যার সম্পূর্ণ নাম হচ্ছে গণেশ বাসুদেব মাবলাঙ্কার। ওকে, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে, 73 দাগের প্রশ্নে। 73 দাগের প্রশ্ন আছে খোখো খেলার প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? এখানে হচ্ছে 12, এখানে 9, 11 আর 10। তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 12 জন খেলোয়াড় থাকে খোখো খেলায়। এখন 12 জন খেলোয়াড় কোথায় কীরকম থাকে দেখো, একটু শুনে রাখো। 12 জন খেলোয়াড় থাকে, একজন প্রশিক্ষক থাকে, একজন ম্যানেজার এবং অন্যান্য সাপোর্ট স্টাফ থাকে। ম্যাচটি শুরু করার সময় 9 জন খেলোয়াড় মাঠে থাকে এবং বিপরীত দলের 3 ফিল্ডার ধাওয়াকারীদের ছোঁয়া এড়ানোর চেষ্টা করেন। এটি একটি উচ্চশক্তির খেলা যার সঙ্গে দৌড়ানো এবং তাড়া করা জড়িত। ওকে, চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। এখানে 73 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 74 দাগের প্রশ্নে। 74 দাগের প্রশ্ন আছে কি দেখো, এখানে 74 দাগের প্রশ্ন আছে, এখানে 74 দাগের প্রশ্ন আছে পিএসএলভি এর পুরো কথাটা কি? তো পিএসএলভি এর পুরো কথা কি এখানে আছে, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। তো বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 75 দাগের প্রশ্নে চলে যাবো। 2015 সালে ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স কোথায় হয়েছিল? এখানে মস্কো, নিউ দিল্লি, প্যারিস আর লন্ডন। তো এখানে 75 এর সঠিক উত্তর কী হবে? তো 75 এর সঠিক উত্তর হবে কিন্তু 2015 সালে ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স কোথায় হয়েছিল? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ প্যারিসে। আশা করি বুঝতে পেরেছো। চলো, তো আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল কিন্তু মোট 75টি প্রশ্ন। এরপরে আছে কিন্তু ইংরেজি প্রশ্ন। তো চলো আমরা ইংরেজি প্রশ্ন দেখাই। তো তোমরা অবশ্যই জানো আর এডুকেশন স্কুল ইংরেজি প্রশ্ন করে না, তাই কিন্তু আমরা এই ইংরেজি প্রশ্ন দেখাতে পারলাম না। আজকে ক্লাসে আমরা এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।